প্রিয় দর্শক, বিস্তারিত খবরের প্রথমেই দেখে নেব আজকের 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। নির্বিক্ষোভে ছাত্রদের লক্ষ্য করে AK-47 থেকে গুলি, ক্যামেরায় ধরা পড়তে বড় পদক্ষেপ, সাসপেন্ড বিহারের পুলিশ অফিসার। মুর্শিদাবাদে বাংলাদেশ সীমান্তে কোটি কোটি টাকার হেরোইন এলো কোথা থেকে? এটা সবে শুরু, সকাল হতেই ফের ভিডিও বার্তা ককরোচ অভিজিতের। এবার কিসের ইঙ্গিত? অন্নপূর্ণা যোজনা 3000 টাকা পাওয়ার বিশেষ ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী, কাদের জন্য? মাটি থেকে বহুমূল্য গাছ পাচার, শাহজাহানদের বড় ভূমিকা অভিষেকেরও, তদন্তের নির্দেশ আদালতেরও। পালাবদলের পর এলাকা ছাড়া ফিরতেই পানিহাটির তৃণমূল নেতাকে কান ধরে উঠবোস করারও বিক্ষুব্ধরা। এবার কাজল শেখকে ডিম থেরাপি চোর স্লোগান, বাংলার কৃষ্টি কালচার নয়, পাল্টা ঋতব্রতপন্থী। লক্ষ্মীবারে মমতাকে নিয়ে সিদ্ধান্ত, দিল্লিতে সব রাজ্যের নেতাদের জরুরি বৈঠকে ডাকল কংগ্রেস। আজ থেকেই বন্ধ হয়ে গেল দীঘার প্রধান আকর্ষণ, পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা। ছড়া গুলি চালানোর অনুমতি কে দিয়েছিল? প্রশ্ন রাহুলের। ককরোচরা বাড়ি ফিরলেও কেন্দ্রকে ছাড়ছে না বিরোধীরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবর নিয়ে। নিট প্রশ্ন ফাঁস ইস্যুকে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলনের আবহে বড় পদক্ষেপ বিহার পুলিশের। সিওয়ান জেলায় বিক্ষোভ চলাকালীন AK-47 রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে বিশেষ তদন্তকারী দল সিটের সদস্য পুলিশ অফিসার অভিষেক প্যাটেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে AK-47 থেকে গুলি চালাতে দেখা যাচ্ছে বলে অভিযোগ ওঠে। এরপরই প্রশাসনের তদন্তের নির্দেশ দিয়ে তাকে সাসপেন্ড করে। ঘটনাটি গত 25 জুলাই বিহার বন্ধর সময় ঘটনা ঘটে। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ডাকা ওই বন্ধ চলাকালীন সিওয়ান সহ রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই পুলিশি পদক্ষেপ নিয়ে বিতর্ক শুরু হয়। ভাইরাল ভিডিও সামনে আসার পর গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। হিংসার ঘটনার 3টি এফআইআর, অভিযুক্ত প্রায় 300 জন। পুলিশ জানিয়েছে হিংসার ঘটনার মোট 3টি এফআইআর দায়ের হয়েছে, প্রায় 100 জনের নাম উল্লেখ করা মামলা করা হয়েছে, প্রায় 200 জন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, 25 জন অভিযুক্তকে সিওয়ান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানোর পর জেলে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ 3 ছাত্রের অবস্থা স্থিতিশীল। বিক্ষোভ চলাকালীন গুলিবিদ্ধ হওয়া 3 জন আন্দোলনকারী বর্তমানে পাটনার জয়প্রভা মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের সকলের অবস্থা এখন স্থিতিশীল। আহতদের মধ্যে রয়েছেন 15 বছরের মোহাম্মদ আরিফ। পরিবারের দাবি, আরিফ একটি স্থানীয় দোকানে কাজ করেন। বিহার বন্ধের দিন তিনি দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সংঘর্ষের মধ্যে তার গলায় গুলি লাগে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করে ফেলেন চিকিৎসকরা। তেজস্বী যাদবের করা আক্রমণ। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই ঘটনার তীব্র নিন্দা করে দায়ী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি এক্সে একটি ভিডিও পোস্ট করে দাবি করেন ছাত্রদের লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে। তেজস্বী লেখেন, সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় পুলিশ সরাসরি ছাত্রদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। AK-47 নিয়েও গুলি চালানো হয়েছে। 7টি খুনের মামলায় অভিযুক্ত যখন মুখ্যমন্ত্রী হন তখন গণতন্ত্রের নিরীহ ছাত্রদের উপর এভাবেই গুলি চালানো হয়। দোষী পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাহুলের দাবি, ছাত্রদের বিরুদ্ধে গোটা ব্যবস্থা যেন হত্যাকারীর মতো আচরণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি আরও প্রশ্ন তোলেন, মোদিজি, ছাত্রদের বিরুদ্ধে এফআইআর হবে না, তাদের মুক্তি দেওয়া হবে। আপনার সেই প্রতিশ্রুতি কোথায় গেল? তার বদলে তাদের উপর প্রাণঘাতী হামলা ও নৃশংসতা চালানো হচ্ছে। বাংলাদেশ সীমান্তে মাদক পাচারের বড়সড় ছক বানচাল করল লালগোলা থানার পুলিশ। উদ্ধার হলো প্রায় 5 কোটি টাকার হেরোইন। সোমবার ভোরে লালগোলা থানার নতুন গ্রাম এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে হেরোইন সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় হেরোইনের মোট পরিমাণ 3 কেজি 176 গ্রাম। গোপন মোট পরিমাণ 3 কেজি 176 গ্রাম। গোপন সূত্রে খবর পেয়ে গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালীন আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন তাদের কাছ থেকে মোট 3176 গ্রাম হেরোইন উদ্ধার হয়। এর মধ্যে একজনের কাছ থেকে 1460 গ্রাম এবং অপরজনের কাছ থেকে 1704 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার হওয়া 2 ব্যক্তির নাম নিমাই সরকার, মমিন শেখ। নিমাইয়ের বাড়ি লালগোলা থানার দুর্লভপুর এলাকায় এবং মমিনের বাড়ি লালগোলা থানার 18রশিয়া এলাকায়। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ আন্তর্জাতিক বাজারের প্রায় 5 কোটি টাকা। ধৃত 2 জনকে এদিন বহরমপুর NDPS আদালতে তোলা হয়েছে। ধৃতদের 10 দিনে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। মুর্শিদাবাদে বিভিন্ন সময় মাদক পাচারের অভিযোগ ওঠে। বাংলাদেশ সীমান্ত দিয়ে মাদক পাচার হয় বলে অভিযোগ। পুলিশের বক্তব্য, মাদক পাচার রোধে সব সময় সতর্ক থাকে তারা। 2 দিন আগে হেরোইন সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছিল লালগোলা থানার পুলিশ। ধৃতের নাম শাহাবুদ্দিন, তার বাড়ি লালগোলা থানার
শ্রীরামজামপুরে শনিবার সকালে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করার পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় একটি মোটর বাইক এবং মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহাবুদ্দিনের কাছ থেকে উদ্ধার হয়েছে 392 গ্রাম হেরোইন, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। মুর্শিদাবাদে এত হেরোইন আসছে কোথা থেকে, সেই প্রশ্ন উঠছে। একটানা 37 দিন লাগাতার আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, র্যালি, কি হয়নি? প্রতিদিন মাটি কামড়ে পড়ে থাকতে হয়েছে রাস্তায়, তবে সরে আসেনি সিজেপি। কিন্তু রবিবার সকালটা আলাদা। অবশেষে স্বস্তির ঘুম ঘুমলেন সিজেপির প্রধান অভিজিৎ দেবকে। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানালেন তিনি। সঙ্গে উস্কে দিলেন পরবর্তী পদক্ষেপ কথা। নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। আন্দোলনের পথে নামে পড়ুয়ারা, নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি। দিল্লি থেকে চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সব জায়গায় বিক্ষোভ চলছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে। কলকাতা বাদ যায়নি। অভিজিৎ দেবকে এবং তার সহযোগীদের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন তীব্রতর হয়ে ওঠে। এরপরে শনিবার ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান। পরে কেন্দ্র ছাত্রদের সব দাবি মেনে নেয়, যুক্তি দেওয়া হয় দেশ সবার আগে। স্বরাষ্ট্রমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার লেখেন, প্রথম দেশ, তারপর দল, শেষে নিজে। পদের চেয়ে দায়িত্ব এবং নিজের চেয়ে দেশকে বড় মনে করার যে সংস্কৃতি দল শেখে, প্রধানের ইস্তফা তারই প্রমাণ। পরে সকল দাবি পূরণের পর গোটা অবস্থান উঠিয়ে নেয় সিজেপি। এরপরে আজ সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন অভিজিৎ। লেখেন, এরপরে কি করব বা সন্ধ্যা পর্যন্ত কি ঘটবে তা নিয়ে চিন্তা না করেই আমি ঘুমলাম। অর্থাৎ এতদিন আন্দোলনের রূপরেখা নিয়ে চিন্তা করতে হতো, তবে এবার কয়েকদিন অন্তত তার থেকে মুক্তি পাবো। খুব শান্ত গলায় তাকে বলতে শোনা যায়, এখন কয়েকদিন কোনো আতঙ্ক নেই। কিন্তু ভিডিও শেষে বাড়ল জল্পনা। অভিজিৎ বললেন, এটা সবে শুরু, ককরোচ জনতা পার্টিকে আরও দীর্ঘ পথ যেতে হবে। অভিজিতের এই মন্তব্যের পরই জল্পনা বেড়েছে, তবে ফের একবার তারা নতুন কোনো ইস্যুতে আন্দোলন করবেন, উঠল সেই প্রশ্ন। দুর্ঘটনার পর পূর্ব মেদিনীপুর থেকে মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় যেসব পরিবারে অকালে বিধবা হয়েছেন তাদের সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে হবে। তিনি জানান, ভিডিওকে বিষয়টি দেখার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক পরিবার ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়েছেন, তবে কয়েকজন এখনও বঞ্চিত রয়েছেন। তাদেরও যাতে দ্রুত প্রকল্পের আওতায় আনা হয় সেই ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের বিধবা পেনশনের পরিমাণ ১৫০০ টাকা। একদিকে অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা দেওয়া হচ্ছে, তাই যারা যোগ্য তারা যাতে পুরো ৩০০০ টাকা সুবিধা পান সেই বিষয়টা নিশ্চিত করার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও মৃত মৎস্যজীবীদের পরিবারের সন্তানদের জন্য শিক্ষার সুবিধার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মিশন বাৎসল্য প্রকল্পের মাধ্যমে 18 বছর বয়স পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে প্রতি মাসে ৪,০০০ টাকা করে স্কলারশিপ দেওয়া হবে। এলাকার বিধায়ক এই বিষয়গুলি দেখবেন বলেও জানান তিনি। এর আগে শঙ্করপুর থেকেই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জয়মাকালী ট্রলার ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। এই ট্রলারে মোট 15টি মৎস্যজীবী ছিলেন। 2রা জুলাই তাঁরা সমুদ্রে রওনা দেন। এরপর 5ই জুলাই ট্রলারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ খোঁজাখুঁজির পর 13ই জুলাই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ উপকূল থেকে ট্রলারটি উদ্ধার করা হয়। ট্রলারের সঙ্গে 14 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। এদের মধ্যে 13 জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। এখনও 2 জনের খোঁজ পাওয়া যায়নি। মৃত মৎস্যজীবীদের মধ্যে 9 জন ছিলেন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। এছাড়াও ওড়িশার 3 জন, নদিয়ার 2 জন, হাওড়ার 1 জন মৎস্যজীবী ছিলেন। রবিবার পূর্ব মেদিনীপুরে গিয়ে মৎস্যজীবীদের পরিবারের হাতে 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেওয়া হয়। গভীর সমুদ্রে রোজগারের আশায় যাওয়া মানুষগুলোর এমন পরিণতির পর তাদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার। আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এমনকি কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগিনি গাছ পাচার করা হয়েছে বলেই দাবি। সেই ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ শাহজাহান শেখ সহ মোট 11 জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের নির্দেশ দিল কৃষ্ণনগর সিজিএম আদালত। নাকাশিপাড়া থানাকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এহেন নির্দেশ সামনে আসার পরই আদালত চত্বরে লাড্ডু বিতরণ করে আনন্দ প্রকাশ করতে দেখা যায় মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, গত 25শে জুন কৃষ্ণনগর জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার প্রাথমিক শুনানির পর আদালতে নাকাশিপাড়া থানার কাছে রিপোর্ট তলব করে। সেই নির্দেশ অনুযায়ী নাকাশিপাড়া থানার পক্ষ থেকে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সোমবার সেই রিপোর্টের ভিত্তিতে কৃষ্ণনগর সিজিএম আদালতে মামলার শুনানি হয়। শুনানি শেষে প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে মামলা রুজু করার নির্দেশ দেন। একই সঙ্গে নাকাশিপাড়া থানাকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও বিচারক দিয়েছেন বলেই জানিয়েছেন আইনজীবী। মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, নাকাশিপাড়া 24 নম্বর মৌজার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত প্রায় 1100 বিঘা সরকারি খাস জমির নিজের মেয়াদ 2020 সালেই শেষ হয়ে যায়। অভিযোগ, এরপরই দীর্ঘদিন ধরে বেআইনিভাবে জমির একটা বড় অংশ মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। মামলাকারীদের দাবি, প্রায় 450 বিঘা জমির মাটি সরিয়ে ফেলা হয়েছে।
এর ফলে সরকারি সম্পত্তি ব্যাপক ক্ষতি হয়েছে। এই সমগ্র ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত ছিল বলেই দাবি আইনজীবীর। ফলত সব জেনেও পুলিশ চুপ ছিল বলেই অভিযোগ। তবে এদিনের আদালতের এহেন নির্দেশ সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আইনজীবীরা। অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হয়েছে, এমনকি বহু সরকারি সম্পত্তিও বিক্রি করে দিয়েছে। এত বড় দুর্নীতি ওদের একার পক্ষে করা সম্ভব ছিল না, সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হয়েছে বলেই আমাদের অভিযোগ। ফলত এই ঘটনায় পদক্ষেপ করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মামলাকারীরা। বছরের পর বছর অত্যাচার করেছেন বিজেপি কর্মী থেকে শুরু করে স্থানীয়দের। 26-এ পালাবদল হতেই এলাকা ছেড়েছিলেন পানিহাটির তৃণমূল নেতা দীপ সাহা। রবিবার এলাকায় দেখতে পেয়ে তাকে কোমরে দড়ি পরিয়ে ঘোরালেন স্থানীয়রা। প্রকাশ্যে উদ্বোস করে ক্ষমাও চান তিনি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ছড়িয়েছে উত্তর 24 পরগনার পানিহাটিতে। ব্যাপারটা ঠিক কি হলো? ওই তৃণমূল কর্মীর নাম দীপ সাহা। পানিহাটি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ চৌধুরীর ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। অভিযোগ, 21-এ বিপুল আসনে জিতে তৃণমূল বাংলায় তৃতীয়বার সরকার গঠন করার পর এলাকায় রীতিমতো তাণ্ডব চালান ওই যুবক। এলাকার একাধিক দোকান ভাঙচুর, মহিলাদের সঙ্গে অসভ্যতা, শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। এখানেই শেষ নয়, বন্দুক নিয়ে হুমকির অভিযোগও উঠেছিল। 26-এ পালাবদল হতেই বিপদ বুঝে গা ঢাকা দিয়েছিলেন যুবক। এদিন তাকে নাগালে পেতেই কোমরে দড়ি পরিয়ে ঘোরালো উত্তেজিত জনতা। জানা যায়, এদিন প্রকাশ্যে দীপকে কান ধরে উদ্বোস করতে বাধ্য করা হয়। এরপরই খবর দেওয়া হয় খড়দহ থানায়। অভিযুক্তকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ঝুনু রায় বলেন, 2021 সালে বিজেপি করার কারণে আমার বাড়ি ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনার নেপথ্যেও দীপ সাহা তাঁর সঙ্গীরাই ছিল। বছরের পর বছর ভয় দেখিয়ে এলাকায় তাণ্ডব চালানো হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি চায়। বিজেপি কর্মী শুভদেব বলেন, কাউন্সিলরের ছত্রছায়ায় থাকা 10 থেকে 15 জনের একটি দল দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে হামলা, তোলাবাজি ও হুমকি দেওয়া হতো। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ চায়। এবার ডিম হামলার শিকার ঋতব্রত পন্থী। তৃণমূলের বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তবে সরাসরি তাকে ডিম ছোড়া হয়নি। তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কাজল শেখের গাড়ির ডিমে মাখামাখি হয়ে যায়। নিশানায় শুধু হাসনের বিধায়ক কাজল শেখই নন, ছিলেন নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝিও। ডিম হামলাকারীদের সমাজ বিরোধী বলে চিহ্নিত করে কাজল শেখের বক্তব্য, এটা বাংলার কৃষ্টি কালচার নয়। পুলিশের কাছে অনুরোধ, যারা এমনটা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আজ অর্থাৎ 27শে জুলাই নানুর দিবস। 2000 সালের এই দিনে নানুরের সুচপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের সমর্থক 11 জন ক্ষেতমজুর খুন হন। তৎকালীন বাম সরকারকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। প্রতি বছর এই অভিশপ্ত দিনটিকেই নানুর দিবস হিসেবে পালন করে আসে ঘাসফুল শিবির। বাসাপাড়ায় 11 জন শহীদের নামে তৈরি বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নানুর হাসনের বিধায়ক, স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ ওই শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে যায়। অভিযোগ, সেই সময় কাজল শেখ ও বিধানচন্দ্র মাঝির গাড়ির লক্ষ্য করে ডিম ছোড়ে বিজেপি কর্মী সমর্থকরা। ওঠে চোর স্লোগানও। যদিও ডিম বিধায়কদের গায়ে লাগেনি, তারা সেই সময় মঞ্চে পৌঁছে গিয়েছিলেন। তবে কাজল শেখের গাড়িটি ডিমে মাখামাখি হয়ে গিয়েছে। এ নিয়ে কাজল শেখ বলেন, আমি এখানকার জনপ্রতিনিধি। তা হওয়ার আগেও বরাবর নানুর দিবসে এখানে এসে শহীদদের শ্রদ্ধা জানাই। আজও এসেছি। তবে আমি এখানে পৌঁছানোর পর আমার গাড়ি লক্ষ্য করে কতিপয় সমাজবিরোধী ডিম ছুঁড়েছে। পুলিশকে অনেক ধন্যবাদ যে পরিস্থিতি খুব ভালোভাবে সামলেছে। যারা এই কাজ করেছে তাদের আমি বলতে চাই, এটা বাংলার কৃষ্টি কালচার নয়। তাদের কঠোরতম শাস্তি হবে। পুলিশের কাছে সেই দাবি জানায়। কে বা কারাই হামলা চালালো সেই বিষয়ে এখনো পুলিশ কোনো মন্তব্য করতে চাননি।